7 ডিসেম্বর 1941 ইতিহাসের সেই শেষ দিন, যার পর পৃথিবীর মানচিত্র চিরতরে বদলে গেছে। ইউএস নৌঘাটির ওপর নেমে আসতে চলেছিল এমন এক বিপর্যয় যার কোনো আভাসই কারো কাছে ছিল না। ব্যাটলশিপে থাকা এক আফ্রিকান আমেরিকান রাঁধুনি ডরিস মিলার সূর্য ওঠার পর নৌবাহিনীর অফিসারদের নাস্তা পরিবেশন করেন। এরপর তিনি তাদের লন্ড্রি সংগ্রহের কাজে চলে যান। সকাল ঠিক 7:57 তিনি একটি সাইরেনের শব্দ শুনতে পান, যে সাইরেন কোনো নৌসেনা সদস্যই জীবনে কখনো শুনতে চাইবে না। তিনি দ্রুত বাইরে বেরিয়ে এসেই হতবাক হয়ে যান। পুরো আকাশ ভরে গেছে জাপানি বোমারু বিমানে। চোখের পলকেই যেন নৌঘাটির ওপর নেমে আসে কেয়ামত। জাপানি বিমানগুলো একের পর এক আমেরিকান যুদ্ধ জাহাজ ধ্বংস করতে শুরু করে। এই হামলা চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাটিতে। আর আজ বন্ধুরা, আমরা জানব জাপান কিভাবে আমেরিকার মতো শক্তিশালী দেশের ওপর হামলা করার সাহস পেল। ডরিস মিলার নামের এক রাঁধুনিকে কেন আমেরিকার অন্যতম সর্বোচ্চ সামরিক সম্মাননা দেয়া হয়েছিল, আর শেষ পর্যন্ত আমেরিকা কেন জাপানের ওপর পারমাণবিক হামলা চালিয়েছিল। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। Spawned by the genius of man, a new age is born in the roar of thunder and the fire of the sun. At 8:15 in the morning of August 6th, the first atomic bomb struck an enemy target. In this instant, Robert Oppenheimer recalls a passage from the sacred book of the Hindu. Now I am become death, the destroyer of worlds. আমাদের আজকের এই গল্পের শুরু 1941 সালে হয়েছিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকা চীনকে বাঁচানোর জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, সেই চীন যার বিরুদ্ধে 2023 সালে আমেরিকা প্রযুক্তি, বাণিজ্য ও ভূ রাজনৈতিক আধিপত্য নিয়ে প্রকাশ্যেই কঠোর অবস্থান নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 2 বছর কেটে গেছে। একদিকে ছিল জার্মানি ও ইতালি, আর অন্যদিকে ছিল ব্রিটেন, নেদারল্যান্ডস ও ফ্রান্স। এই যুদ্ধে আমেরিকা তখনও অংশ নেয়নি। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ক্ষতির কারণে তারা ইউরোপ ও এশিয়ার সংঘাত থেকে নিজেদের দূরে রাখতে চেয়েছিল। কিন্তু একটি দেশ ছিল যা আমেরিকার জন্য ক্রমাগত উদ্বেগের কারণ হয়ে উঠেছিল বন্ধুরা, আর এই উদ্বেগের কারণ ছিল জাপান। প্রাকৃতিক সম্পদের অভাবে জাপান একের পর এক প্রতিবেশী দেশের ওপর দখল প্রতিষ্ঠা করছিল, যেন নিজেদের সম্পদের চাহিদা পূরণ করতে পারে তারা। কোরিয়া, তাইওয়ান এবং চীনের বিশাল অংশ ইতিমধ্যেই জাপানের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। প্রশান্ত মহাসাগর অঞ্চলে ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার প্রতিও তাদের নজর ছিল। কিন্তু সমস্যা ছিল, মালয়েশিয়া তখন ছিল ব্রিটিশ উপনিবেশ, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস এবং ফিলিপাইন ছিল নিরপেক্ষ থাকা আমেরিকার উপনিবেশ। এসব দেশের কাছে জাপানের এই আগ্রাসন মোটেও গ্রহণযোগ্য ছিল না, কারণ জাপানের পেছনে ছিল হিটলারের সমর্থন, আর হিটলার ছিল ব্রিটেন ও আমেরিকার প্রধান শত্রু। জাপানের এই কর্মকাণ্ড দেখে 1941 সালের জুলাই মাসে আমেরিকা জাপানে তেল রপ্তানি বন্ধ করে দেয়। জাপানের নিজস্ব তেলের কোনো উৎস ছিল না। তাদের মোট তেলের প্রয়োজনের প্রায় 80% আমেরিকা থেকে আমদানি করা হতো। আমেরিকা শর্ত দেয়, প্রথমে জাপানকে চীন থেকে নিজেদের দখল ছাড়তে হবে, তারপরেই আবার তেল দেয়া হবে। জাপানের জন্য এটি ছিল অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। একদিকে যদি তারা চীন ছেড়ে দেয়, তাহলে পুরো বিশ্ব মনে করবে যে হিটলারের সমর্থন থাকা সত্ত্বেও তারা আমেরিকার সামনে মাথা নত করেছে। অন্যদিকে তেল ছাড়া তাদের সামরিক শক্তি দ্রুত দুর্বল হয়ে পড়বে। অবশেষে জাপান সিদ্ধান্ত নেয় তারা চীন থেকে সেনা সরাবে না, বরং গোপনে পরিকল্পনা করে তেলের জন্য ইন্দোনেশিয়া দখল করবে। কিন্তু বন্ধুরা, বিষয়টি এত সহজ ছিল না, কারণ ইন্দোনেশিয়ায় পৌঁছাতে হলে আগে ফিলিপাইন দখল করার প্রয়োজন ছিল, যা তখন আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। জাপান ভালোভাবেই জানতো, তারা যদি ফিলিপাইনে হামলা চালায়, তাহলে প্রশান্ত মহাসাগরে থাকা আমেরিকার শক্তিশালী পার্ল হারবার নৌঘাটি থেকেই পাল্টা আক্রমণ আসবে। কিন্তু তেলের মজুদ দ্রুত শেষ হয়ে আসছিল, তাই জাপানের সামনে আর কোনো বিকল্প ছিল না। তারা সিদ্ধান্ত নিল, আগে ফিলিপাইনে নয়, বরং সরাসরি পার্ল হারবারে হামলা করা হবে। তারপর তারা জাপানি সামরিক নেতৃত্ব পরিকল্পনা করলো। হঠাৎ এক বিশাল আক্রমণের মাধ্যমে পার্ল হারবার ঘাঁটিকেই ধ্বংস করে দেয়া হবে। তাহলে পরে সহজেই ফিলিপাইন দখল করা যাবে। এরপর জাপান গোপনে যুদ্ধের প্রস্তুতি শুরু করে।
তাদের বহরে ছিল 2টি যুদ্ধজাহাজ, 39টি সাবমেরিন, 30টি ডেস্ট্রয়ার এবং মোট 414টি বোমারু বিমান। এই বিমানগুলো বহনের জন্য ব্যবহার করা হয় 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার। অন্যদিকে পার্ল হারবারে ছিল আমেরিকার 8টি ব্যাটলশিপ, 59টি অ্যান্টি এয়ারক্রাফট যুদ্ধজাহাজ, 4টি সাবমেরিন এবং প্রায় 390টি বিমান। বন্ধুরা, দেখতে গেলে জাপানের হামলা প্রতিহত করার মতো যথেষ্ট শক্তি আমেরিকার ছিল। তবে এই হামলা প্রতিহত করার জন্য আগে এই বিষয়ে জানতে তো হবে। জাপান এই অভিযানকে সম্পূর্ণ গোপন রাখতে চেয়েছিল, তাই হামলার আগে তাদের পুরো নৌবহরকে ওয়্যারলেস যোগাযোগ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। জাপান প্রায় 8000 কিলোমিটার পথ অতিক্রম করে। এবার জাপান পার্ল হারবার থেকে মাত্র 370 কিলোমিটার দূর থেকে যুদ্ধ বিমানগুলো আক্রমণের উদ্দেশ্যে ফ্লাই করায়। বন্ধুরা, শুরু হতে চলেছিল এমন এক হামলা যা শেষ পর্যন্ত আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে আনে। 7 ডিসেম্বর 1941 সকাল 7:57 350টি জাপানি যুদ্ধ বিমান 2 দলে বিভক্ত হয়ে পার্ল হারবারে হামলা চালায়। এই হঠাৎ আক্রমণের জন্য আমেরিকানরা সম্পূর্ণ প্রস্তুতিহীন ছিল। প্রথম দফার বিমানগুলো টানা 45 মিনিট ধরে বোমা হামলা চালায়। এরপর তারা ফিরে যায়। প্রথমে মনে হয়েছিল হামলা শেষ, কিন্তু মাত্র 10 মিনিট পর দ্বিতীয় দফায় বোমারু বিমান এসে আবারও পুরো ঘাঁটির ওপর বোমা বর্ষণ শুরু করে। মোট 1 ঘন্টা 15 মিনিট ধরে চলা এই হামলায় জাপান আমেরিকার 20টি জাহাজ, 8টি ব্যাটলশিপ এবং 300টিরও বেশি বিমান ধ্বংস করে দেয়। চারদিকে আগুন আর ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। এই সময় আমেরিকার একটি যুদ্ধ জাহাজে ছিল আফ্রিকান আমেরিকান রাঁধুনি ডরিস মিলার, যার কথা বন্ধুরা আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম। লন্ড্রি সংগ্রহের সময় তিনি সাইরেনের শব্দ শুনতে পান, যে শব্দের কথা আমি ভিডিওর আগেও বলেছিলাম। এরপর বাইরে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি জাপানি টর্পেডো তাদের জাহাজে আঘাত হানে। এতে জাহাজের ক্যাপ্টেন সহ বহু কর্মকর্তা আহত হন। ডরিস মিলার একাই আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। এরপর তিনি একটি অ্যান্টি এয়ারক্রাফট মেশিন গানের দায়িত্ব নিয়ে জাপানি বিমানগুলোর দিকে পাল্টা গুলি চালাতে শুরু করেন। কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকার সত্ত্বেও তিনি সাহসিকতার সাথে জাপানি 6টি এয়ারক্রাফটকে ডিস্ট্রয় করে। এই অসাধারণ বীরত্বের কারণে তাকে পরে নেভি ক্রস প্রদান করা হয়, যা যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সামরিক সম্মাননা এবং মেডেল অফ অনারের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এটি। 1 ঘন্টা 15 মিনিটের এই হামলা শেষ করে জাপানি বিমানগুলো ফিরে গেলেও তারা আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে ফেলেছিল। যে আমেরিকা এতদিন নিরপেক্ষ ছিল, তারা পার্ল হারবারে হামলার পরের দিনই জাপানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। The unprovoked attack by Japan on Sunday, a state of war has existed between the United States and the Japanese Empire. পরবর্তী 3 মাস আমেরিকা তাদের ক্ষতিগ্রস্ত নৌঘাঁটি পুনর্গঠনে ব্যস্ত থাকে। বন্ধুরা, সৌভাগ্যবশত অনেক যুদ্ধজাহাজ অগভীর পানিতে ডুবে থাকায় সেগুলো মেরামত করা সম্ভব হয়। 4 মাস পর আমেরিকাও জাপানের ওপর একই ধরনের পাল্টা হামলা চালায়। 1942 সালের এপ্রিলে আমেরিকা জাপানের রাজধানী টোকিওতে ব্যাপক বোমা বর্ষণ করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রথম সরাসরি আক্রমণ। কিন্তু এখানেই সব শেষ হয়নি। পরবর্তী 4 বছর ধরে আমেরিকা ও জাপানের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। বন্ধুরা, এই যুদ্ধে আমেরিকার পাল্লা ভারী ছিল। জাপান দুর্বল হয়ে পড়লেও আত্মসমর্পণ করতে রাজি হচ্ছিল না। অবশেষে 1945 সালের অগাস্টে আমেরিকা তাদের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। 6 আগস্ট 1945 সালে সকাল 8টার দিকে জাপানের হিরোশিমার শহরের আকাশে একটি বোয়িং B-29 সুপার ফোর্ট্রেস বিমান দেখা যায়। বন্ধুরা, সেই বিমান থেকে 4400 কেজি ওজনের লিটল বয় নামের পারমাণবিক বোমাটি ফেলা হয়। ঠিক 43 সেকেন্ড পর এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। চারপাশ মুহূর্তের মধ্যে সাদা আলোয় ঢেকে যায়। এরপর বিশাল অগ্নিগোলক আকাশের দিকে উঠে যায় এবং বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা।
মুহূর্তের মধ্যেই হিরোশিমার প্রায় 80% এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপানের সামরিক নেতৃত্ব তখনও পরিস্থিতি সামলে উঠতে পারেনি। এর মাত্র 3 দিন পর 9 অগস্ট আমেরিকা জাপানের নাগাসাকি শহরের উপর দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই বোমাটির নাম ছিল ফ্যাট ম্যান। প্রায় 4670 কেজি ওজনের এই বোমাটিও পুরো শহরকে ধ্বংস করে দেয়। বন্ধুরা, আর এগুলোই ছিল ইতিহাসে মানুষের উপর ব্যবহৃত প্রথম 2টি পারমাণবিক বোমা। এবং ইতিহাসের এই ভয়াবহতা দেখেই আমরা এখনও পারমাণবিক এই বোমার শব্দটি শুনলে ভয় পাই রীতিমতো। একটি জরিপে আসে এই পারমাণবিক হামলায় প্রায় 2,60,000 মানুষ মারা গিয়েছে। এই হামলার পরের উইকেই জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে, আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা, আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জানতে থাকুন।